শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমরা এই কোভিড-19 উপলক্ষে মহামারীর কারণে ঘর থেকে বের হইতে পারতেছি না, তাই তোমাদের এই অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করেছি। আজকে আমরা ধ্বনির পরিবর্তন পড়াবো, বাংলা ব্যাকরণ বের করে ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন দেখো, ধ্বনি পরিবর্তন কেন হয় তোমরা জানো? ধ্বনি পরিবর্তনের অনেকগুলো কারণ আছে। এই কারণগুলোর মধ্যে এক নম্বর কারণ হলো দ্রুত উচ্চারণ। দ্রুত উচ্চারণ করার সময় আমাদের কি হয়? ধ্বনি পরিবর্তন হয়ে যায়। আবার ধরো, যারা শুদ্ধ উচ্চারণ করতে পারে না, শুদ্ধ উচ্চারণের জ্ঞানের অভাবের কারণেও কি হয়? ধ্বনির পরিবর্তন হয়। এছাড়া আঞ্চলিক কারণ, ভৌগোলিক কারণ ইত্যাদি কারণে তোমার কি হয়? ধ্বনির পরিবর্তন হয়। তো ধ্বনি পরিবর্তনের কোনো নিয়ম নাই, কিন্তু রীতি আছে, বিভিন্ন ধরনের রীতি আছে। এই রীতিগুলো আমরা পড়ব। এক নম্বর রীতি দেখো, স্বরাগম। স্বরাগম স্বরাগম জিনিসটা কি? স্বরাগম জিনিসটা হলো স্বরাগম শব্দের মধ্যে অতিরিক্ত স্বরধ্বনি আসলে স্বরাগমে হয়। দ্রুত উচ্চারণের জন্য শব্দে যখন অতিরিক্ত স্বরধ্বনি আসে তখন তোমার কি হয়? স্বরাগম হয়। যেমন ধরো, স্ত্রী, স্ত্রী। তারপর ধরো তোমার স্কুল, স্কুল। তারপর ধরো স্পর্ধা, আস্পর্ধা। তাহলে তুমি দেখো যে এখানে কিন্তু স্বরধ্বনি আসলো। শব্দের প্রথমে কি আসলো? স্বরধ্বনি আসলো। শব্দের প্রথমে যখন অতিরিক্ত স্বরধ্বনি আসে তখন স্বরধ্বনি হয়। দেখো, স্ত্রী, স্ত্রী, এই জায়গার মধ্যে তোমার কি হলো? একটা রস্যই বেশি আসলো। তো এই যে রস্যই বেশি আসলো কোথায়? শব্দের প্রথমে। এই শব্দের প্রথমে যখন স্বরধ্বনি আসে সেটা আদি স্বরাগম হয়। এরকম স্কুল, স্কুল। এখানে দেখো যে স্কুলে যা আছে এর থেকে বেশি আসছে কি? রস্যই। কোথায় আসলো? শব্দের প্রথমে। এই জন্য এটা হচ্ছে আদি স্বরাগম। এরকম স্পর্ধা, আস্পর্ধা, এখানে আটা বেশি আসলো, এটা আদি স্বরাগম। আ বেশি আসলো, ই বেশি আসলো, এখানে ই বেশি আসলো, এই আদি স্বরাগম। তো স্বরাগম হলো শব্দের মধ্যে অতিরিক্ত স্বরধ্বনি আসলে কি হয়? স্বরাগম হয়। এই স্বরাগম তিন প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম। আমরা প্রথমে আদি স্বরাগম পড়ব। দেখো, আদি স্বরাগমে কি হয়? শব্দের প্রথমে স্বরধ্বনি আসে, আদি স্বরাগম। এখানে কি হবে? শব্দের আদিতে স্বরধ্বনি আসবে। যেমন ধরো, স্টাফ, 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 টাফ, স্টাফ। তারপর ধরো স্ক্রু, দেখো স্ক্রু, 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 স্ক্রু। তাহলে এখানে কি আসলো? শব্দের আদিতে স্বরধ্বনি আসলো। এই যে আদিতে স্বরধ্বনি আসলো, এটা আদি স্বরাগম। আবার যে শব্দের মাঝখানে স্বরধ্বনি আসে তাহলে সেটা হয় মধ্য স্বরাগম। আমরা এখন মধ্য স্বরাগম দেখব। দেখো, মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমে কি হবে? শব্দের মাঝখানে স্বরধ্বনি আসবে। মধ্য স্বরাগমে শব্দের মাঝখানে অতিরিক্ত স্বরধ্বনি আসবে। তো এই মধ্য স্বরাগম এখন দেখো, গ্রাম, গ্রাম। এই যে গ্রাম, এখানে লক্ষ্য করো, এই ক এবং র হচ্ছে কি? যুক্তবর্ণ। এই যুক্তবর্ণ ভেঙ্গে মাঝখানে একটা স্বরধ্বনি আনলাম, এটা হলো মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমে কি হয়? যুক্তবর্ণের মাঝখানে স্বরধ্বনি আসে। হ্যাঁ, যেমন গ্রাম বানান করলে কি হয়? গ, এ, র, আ, ম। তাহলে এখানে যুক্তবর্ণ কি আছে? গ আর র।
তো এই গ আর র এর মাঝখানে আসছে এটা, তাহলে এটা হলো মধ্যস্বরাগম। তাহলে আমরা দেখব যে যুক্ত বর্ণের উচ্চারণ কঠিন, এই কঠিন উচ্চারণকে সহজ করার জন্য তো যুক্ত বর্ণ ভেঙে ফেলা হয়, ভেঙে দুইটার মাঝখানে স্বরধ্বনি আনা হয়, এটা হচ্ছে মধ্যস্বরাগম। তাহলে মধ্যস্বরাগম কি হয়? যুক্ত বর্ণ ভেঙে ফেলা হয়। যেমন ধরো তোমার ক্লাস হইল কি ক্লাস, এখানে ক্লাসে কি হয় ক, হ্যাঁ, তারপর কি ল আ স ক্লাস। তাহলে যুক্ত বর্ণ কি এখানে ক আর ল, এই ক আর ল এর মাঝখানে কি আসলো দেখো এই ক্লাস, এই যে ক এ ল আ স, তাহলে ক আর ল, এই ক আর ল এর মাঝখানে আসলো এ, তাহলে এটা হচ্ছে তোমার কি মধ্যস্বরাগম। তো মধ্যস্বরাগমে কি হয়? যুক্ত বর্ণ ভেঙে ফেলা হয় কি দিয়ে? স্বরধ্বনি দিয়ে। তো স্বরধ্বনি দিয়ে যে যুক্ত বর্ণ ভেঙে ফেলা হয় তখন উচ্চারণ সহজ হয়ে যায়, এই জন্যটার নাম হচ্ছে মধ্যস্বরাগম। তো মধ্যস্বরাগমে সবসময় একবার যুক্ত বর্ণ থাকবে। যেমন ধরো প্রীতি, প্রীতি প্রীতি, এখানে এই যে প্রীতি প আর র যুক্ত বর্ণ, আমরা মাঝখানে কি দিলাম? এই রসই দিলাম। আমরা দেখা যাচ্ছে কিন্তু আগে, কিন্তু যখন উচ্চারণ করি তো প এবং র এর মাঝখানে আসে, তাহলে প্রীতি, তাহলে মধ্যস্বরাগম। তো মনে রাখতে হবে যে মধ্যস্বরাগমের তিনটা নাম: মধ্যস্বরাগম, মধ্য স্বরাগম, তারপর স্বরভক্তি, আর হচ্ছে বিপ্রকর্ষ। মধ্যস্বরাগম, স্বরভক্তি, বিপ্রকর্ষ, তিনটা নাম এটার। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তাহলে সবসময় মনে রাখবা যে যখন তুমি মধ্যস্বরাগম করবা, মধ্যস্বরাগমে অবশ্যই যুক্তবর্ণ থাকবে, যুক্তবর্ণ ছাড়া মধ্যস্বরাগম হয় না। মধ্যস্বরাগমের অপর নাম স্বরভক্তি। মানে স্বরভক্তির নামটা কেন হলো দেখো, স্বর মানে স্বরধ্বনি, এই স্বর মানে স্বরধ্বনি, স্বর মানে হচ্ছে স্বরধ্বনি, আর ভক্তি মানে বিভাগ। এই যে ভক্তি, এটা হচ্ছে বিভাগ। তাহলে কী দাঁড়ালো? স্বরধ্বনি দিয়ে বিভাগ, স্বরধ্বনি দিয়ে বিভাগ করে হয়েছে, এই জন্যটার নাম স্বরভক্তি। এখন আমরা অন্তঃস্বরাগম দেখব। দেখো তিন অন্তঃস্বরাগম: অন্ত স্বরাগম, এখানে অন্তে স্বরধ্বনি আসবে। যেমন ধরো বেঞ্চ, বেঞ্চি, অন্তে স্বরধ্বনি আসলো। হ্যাঁ, তারপরে ধরো তোমার সত্য, সত্যি, শব্দের অন্তে যখন স্বরধ্বনি আসে তখন তোমার অন্তঃস্বরাগম হয়। তাহলে অন্তে আসলে অন্তঃস্বরাগম। তাহলে স্বরাগম জিনিসটা কি? স্বরাগম হচ্ছে শব্দের মধ্যে অতিরিক্ত স্বরধ্বনি আসবে। কোথায় আসবে? শব্দের প্রথমে, মাঝে, শেষে। প্রথমে আসলে আদি স্বরাগম, মাঝখানে আসলে মধ্যস্বরাগম, শেষ করলে কি অন্তঃস্বরাগম। তো স্বরাগম কয় প্রকার? তিন প্রকার: আদি স্বরাগম, মধ্যস্বরাগম, অন্তঃস্বরাগম। স্বরাগম কেন হয়? দ্রুত উচ্চারণের জন্য অথবা অন্য কোনো কারণে। অন্য কোনো কারণ বলতে কি বোঝায়? ওই যে শুদ্ধ উচ্চারণের জ্ঞানের অভাব, আঞ্চলিক কারণ, ভৌগোলিক কারণ ইত্যাদি কারণে তোমার কি হয়? এই স্বরাগমটা হয়। তো স্বরাগম কয় প্রকার? তিন প্রকার। কি কি? আদি স্বরাগম, মধ্যস্বরাগম, অন্তঃস্বরাগম। শব্দের প্রথমে স্বরধ্বনি আসলে আদি স্বরাগম, যুক্তবর্ণের মাঝখানে আসলে কি মধ্যস্বরাগম, আর শেষে আসলে কি অন্তঃস্বরাগম। তাহলে স্বরাগম কয় প্রকার? তিন প্রকার। ওকে, বা সম্প্রকর্ষ। তাহলে স্বরলোপের অপর নাম সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ কি? এখানে স্বরধ্বনি লোপ পাবে, লক্ষ্য করো। যেমন ধরো তোমার অলাভ, অলাভ, লাভ। হ্যাঁ, অলাভ, লাভ। এখন আমরা লাউ বলি যেটাকে, লাউ। এই লাউটা হচ্ছে অলাভ। আগে অলাভ বলতো, লাউকে অলাভ বলতো, পরে লাভ হয়েছে। তাহলে অ যখন কাটা যায় লাভ থাকে, তাহলে শব্দের প্রথম থেকে স্বরধ্বনি লোপ পেল, তাহলে এটা আদি স্বরলোপ। এরকম মাঝখান থেকে লোপ পাবে। যেমন ধরো জানালা, জানালা, তারপরে জানলা। এই জানালা যখন জানলা হলো, এই আ লোপ পাইল কোত্থেকে? মধ্য থেকে, যার কারণে এটা মধ্য স্বরলোপ। আর শেষ থেকে লোপ পাইলে অন্তঃস্বরলোপ। যেমন ধরো তোমার চারি, চার। তাহলে চারই যখন চার হয় অন্তর থেকে লোপ পায়, তাহলে শব্দের অন্তর থেকে স্বরধ্বনি লোপ পাইলে অন্তঃস্বরলোপ হয়। তাহলে স্বরলোপ কয় প্রকার? তিন প্রকার। কি কি? আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্তঃস্বরলোপ। শব্দের প্রথম থেকে স্বরধ্বনি লোপ পেলে আদি স্বরলোপ,
মাঝ থেকে লোপ পেলে মধ্যস্বর লোপ, শেষ থেকে লোপ পেলে অন্তঃস্বর লোপ। তো স্বরাগমে স্বরধ্বনি আসে, স্বরলোপে স্বরধ্বনি চলে যায়। এই জন্য স্বরাগমের বিপরীত প্রক্রিয়া হচ্ছে স্বরলোপ। স্বরলোপের অপর নাম সম্প্রকর্ষ। তো অবশ্যই মনে রাখবা যে এখানে স্বরাগমের বিপরীত রূপ কোনটি, তা বলবা সম্প্রকর্ষ। কারণ কি, যে স্বরাগমের মধ্যে স্বরধ্বনি আসে আর স্বরলোপ কী হয়, স্বরধ্বনি চলে যায়। এই জন্য স্বরাগমের বিপরীত প্রক্রিয়া হচ্ছে স্বরলোপ। তাহলে এখন যদি জিজ্ঞাসা করে কেউ যে স্বরলোপ কয় প্রকার, বলবো 3 প্রকার। কি কি? আদি স্বরলোপ, মধ্যস্বরলোপ, অন্তঃস্বরলোপ। তো আমরা এখন এই স্বরলোপ পড়াইলাম আর কি পড়ালাম, স্বরাগম পড়ালাম। এখন আমরা দেখো পড়াবো হচ্ছে অসমীকরণ। অসমীকরণ, অসমীকরণ। অসমীকরণ এখানে দেখো এই গপ গপ, গপা গপ। তাহলে এই যে একই শব্দ আমি 2 বার উচ্চারণ করব না। একই শব্দের 2 বার উচ্চারণ না করার জন্য আমি মাঝখানে একটা স্বরধ্বনি যোগ করলাম মাঝখানে। তো একই শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যে স্বরধ্বনি যোগ করা হয় তার নাম অসমীকরণ। কি বললাম? যে একই শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি লোপ করাকে কি বলে? অসমীকরণ বলে। তা আমি এই দেখা যেমন এই ফট কট 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 কট, কটা কট, কটা কটা কট, কট কট কটা কট। এরকম তোমার ফট ফট ফটাফট, ফট ফট ফটা ফট। এখন তোমার কি হইলো, এই যে এক শব্দ আমি 2 বার উচ্চারণ করলাম না, এই জন্য আমি কি করলাম, এই মাঝখানে একটা স্বরধ্বনি যোগ করলাম। তো একই শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যোগ করাকে কি বলে? অসমীকরণ বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যে অসমীকরণ জিনিসটা কি, যে তুমি এক শব্দ 2 বার রিপিট করবে না, না করার জন্য তুমি কি করলাম, মাঝখানে একটা স্বরধ্বনি যোগ করলা, সেক্ষেত্রে আকারেই আসে। তো একই শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যোগ করাকে অসমীকরণ বলে। আচ্ছা, অসমীকরণ গেল। এই জিনিসগুলো আসলে একটু মুখস্থ মনে রাখতে হবে। হ্যাঁ, মুখস্থ মানে বুঝে তারপর মুখস্থ করতে হবে। গ্রামারের ক্ষেত্রে তোমার 50% মুখস্থ, 50% বোঝা, দুইটা মিলিয়ে 100% হয়। শুধু বুঝলে হবে না, মনে না রাখলে, সেজন্য মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে অসমীকরণ ক্লিয়ার? ওকে। অসমীকরণের পরে আমরা আসবো তোমার অপিনিহিতি। দেখো অপিনিহিতি, অপিনিহিতি। দেখো অপি মানে পূর্বে, অপি মানে কি? পূর্বে। আর নিহিতি মানে কি? স্থাপন। তাহলে অপিনিহিতি মানে কি? পূর্বে স্থাপন। তো কাকে স্থাপন করবা তুমি? এই হ্রস্ব ইকে আর হ্রস্ব উকে পূর্বে স্থাপন করবা। অপিনিহিতিতে কি হয়, যে অপিনিহিতে যে ইটা পরে থাকতো সেটা আগে চলে আসে, যে উটা পরে থাকতো সেটা আগে চলে আসে। তাহলে যেমন ধরো তোমার এখানে এই আজি, আজি, এটা হলো কি? আইজ, আজি আইজ। এই যে আজি বলে ইটা তোমার কি হয়? পরে আসে। আইজ বললে কি? আগে আসে। যে ইটা পরে আসতো এটা আগে আসছে, তাহলে পরের রসিকার আগে উচ্চারণ হলো, এটাই অপিনিহিতি। যেমন ধরো সাধু, সাধু সাউদ, সাধু সাউদ। এখানে কি আসছে? এই উটা পরে ছিল, আগে আসছে। এরকম চক্ষু, চক্ষু, চোখ, এখানে উপরে ছিল, এখানে ও আগে আসছে। তাহলে অপিনিহিতির সংজ্ঞাটা তোমার কি করতে হবে, যে যে রসিকারটা পরে ছিল, রসিকটা পরে ছিল, সেটা আগে আসবে। তো পরে রসিকার, রস্যকার আগে উচ্চারিত হওয়ার নাম অপিনিহিতি। আচ্ছা, তোমাদের বোর্ড বইতে একটু বলা আছে, একটু দেখো। এই যে পরের রস্যইকার, পরের রস্যইকার কমা হ্রস্ব উকার, এই হ্রস্বকার কথাটা নাই। হ্যাঁ, এই পরের রস্যইকার, হ্রস্বকার আগে উচ্চারিত হওয়ার নাম অপিনিহিতি। এটা 2টা সংজ্ঞা আছে। এই যে পরের রস্যইকার, হ্রস্বকার আগে উচ্চারিত হয়, এটা একটা সংজ্ঞা। আরটা হলো যুক্ত বর্ণের ব্যঞ্জনের আগে রস্যইকার, হ্রস্বকার আসবে। যেমন ধরো বাক্য, বাক্য, বাক্য। এরকম কাব্য, কাব্য। দন্য, দৈন্য। এখন কি দাঁড়ো?
এই যুক্ত ব্যঞ্জন এটার আগে কিন্তু এই যে রস্বীকার আসছে, দেখো যে আগে আসছে ক আর যা যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জনের পূর্বে যখন রস্বীকার আসে তখন অপিনিহিত হয়। আবার এই রস্যকার দিয়ে দেখো, যেমন ধরো জালুয়া, জালু আ জাউলুয়া, এখানে এই ল আর জ যুক্ত ব্যঞ্জন, এটার আগে রস্যকার আসছে। এরকম মাছুয়া, মাছু এটা হবে কি মাও ছুয়া, এখানে আগে আসছে। তোমার বইয়ে কিন্তু রস্যকার দিয়ে উদাহরণ নাই, বোর্ড বইতে রস্যকার দিয়ে উদাহরণ নাই, এটা লক্ষ্য করে দেখবা। তাহলে কি জানলা যে অপিনিহিত দুইভাবে হয়, পরে রস্যকার আগে উচ্চারিত হয়, অথবা যুক্ত ব্যঞ্জনের আগে রস্যকার উচ্চারিত হয়। তো যুক্ত ব্যঞ্জনের আগে যখন রস্যকার উচ্চারিত হয় তখন তাকেই অপিনিহিতি বলে। তাহলে অপিনিহিতি বাবার সময় দুইভাবে চিন্তা করবা, একটা হলো পরে রস্যকার আগে উচ্চারিত হবে, আরেকটা কি যুক্ত ব্যঞ্জনের পূর্বে রস্যকার উচ্চারিত হবে। আর অপিনিহিতি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সব পরীক্ষার মধ্যে আসে। হ্যাঁ, একটু মুখস্থ করে বইয়ের উদাহরণগুলো নিয়ে আসবি, কারণ বইয়ের এসএসসি পরীক্ষায় বইয়ের বাইরে কোনো প্রশ্ন হয় না, কারণ বোর্ড বইয়ের বাইরে কোনো প্রশ্ন করা হয় না। সেজন্য বোর্ড বইটা তোমার কি করো, আয়ত্তে আনলেই তোমার সব কমন পাবে, আনকমন কিছু থাকে না। এখন তোমরা পারো না, পড়ো না বলে, এই পড়লেই তুমি পারবে। আচ্ছা, এরপর অপিনিহিতির পরে দেখো আমরা পড়াবো স্বরসঙ্গতি। লক্ষ্য করো, স্বরসঙ্গতি কি দেখো, যেমন ধরো দেশি, দিশি, এখানে দেখো এই যে রস্যিকারের প্রভাব পড়ছে একারের উপর, পড়ে একার রস্যিকার হয়ে গেছে। এই যে এখানে সঙ্গতি মানে মিল, তো স্বরধ্বনির কারণে স্বরধ্বনি পরিবর্তন হয়, এটার নামই স্বরসঙ্গতি। তো এই যে স্বরসঙ্গতি, তাহলে কি শব্দের মধ্যে এক স্বরের কারণে আরেকটা স্বর পরিবর্তন হয়, এর নামই স্বরসঙ্গতি। আমরা যখন কথা বলি মুখ থেকে পানির স্রোতের মতো ধ্বনি পরিবর্তন, বাতাস বের হয়, একটা ধ্বনির প্রভাব পড়ে আরেকটা ধ্বনির উপর, যার কারণে দ্রুত উচ্চারণের সময় এক ধ্বনির প্রভাব আরেকটার উপর পড়ে, পরে অর্থ মানে ধ্বনিগুলো মিলে যায়, চেঞ্জ হয়ে যায়, এটি ধ্বনির পরিবর্তন। তাহলে আমরা কি বলবো, যে শব্দে এক স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। এই স্বরসঙ্গতি 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। প্রথমে হলো প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি। এখানে দেখো প্রগত হলো, যেমন ধরো তোমার এই যে দেশি, দিশি, এখানে তুমি দেখো কি হলো, না রস্যিকারের প্রভাব পড়ছে আগের উপর, দেশি দেশি। আচ্ছা তুমি একটু, আচ্ছা উদাহরণটা একটু মুছে দেই, আর একটু দেখো উদাহরণটা একটু ঝামেলা হয়েছে এটা। উদাহরণটা যেমন ধরো তোমার তুলা, তুলো, এই দেখো রস্যকারের প্রভাব পড়ছে আকারের উপর, পরে আকার কি হয়েছে, ওকার হয়ে গেছে। এখন এই যে রস্যকার, এখানে কি ওকার, এই দুইটা চেহারা না মিলো, কিন্তু ও কথাটা দুই জায়গায় আছে, পুরাপুরি মিলে নাই, কাছাকাছি মিলবে। ধ্বনির স্বরসঙ্গতির মধ্যে এক ধ্বনির প্রভাবে আরেক ধ্বনি মিলবে, কিন্তু কাছাকাছি পুরাপুরি মিলে না। তাহলে এখানে তুমি লক্ষ্য করো যে এই যে প্রথম রস্যকার, এর প্রভাবে আকার কি হয়েছে, ওকার হয়েছে। তো আদিস্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন হয়েছে। যখন আদিস্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন হয় তখন তার নাম প্রগত স্বরসঙ্গতি। হ্যাঁ, যেমন ধরো তোমার জোতা, জোতো, এখানে রস্যকারের কারণে আকার কি হয়েছে, ওকার হয়েছে, তাহলে এটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। তাহলে প্রগত মানে আদিস্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন হবে, হয়ে দুইটা ইকুয়াল হয়ে যাবে। সঙ্গতি ইকুয়াল না হলে হবে না, তো ফুল ইকুয়াল হয় নাই, কাছাকাছি হয়েছে, এটা হচ্ছে তোমার প্রগত স্বরসঙ্গতি। তারপর ধরো পরাগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, এখানে পরের স্বরধ্বনির প্রভাবে পরিবর্তন হবে। যেমন এই যে ধরো দেশি, তোমার দিশি, এখানে যে অন্তঃস্বরের কারণে আদিস্বর চেঞ্জ হয়েছে, অন্তঃস্বরের কারণে যখন আদিস্বর চেঞ্জ হয় তখন তোমার এটা হয় পরাগত স্বরসঙ্গতি। বুঝতে পারছো? তাহলে কি বললাম, যখন আমরা দেখব যে অন্তঃস্বরের কারণে আদিস্বর চেঞ্জ হয় তখন পরাগত স্বরসঙ্গতি,
এখন মধ্যগত স্বরসঙ্গী দেখো, মধ্যগত মধ্যগত স্বর সংগতি। এখানে দেখো যেমন ধরো বিলাতি, বিলাতি, বিলিতি। এখানে যে প্রথম স্বরধ্বনি আর শেষ স্বরধ্বনি পাবে, মাঝেরটা চেঞ্জ হয়েছে, এটা হলো মধ্যগত স্বরসঙ্গতি। তাহলে স্বরসঙ্গতি কয় প্রকার? 3 প্রকার, প্রগত, পরাগত, মধ্যগত, অনন্য। প্রগত কি? আদি স্বরের কারণে অন্তঃস্বর পরিবর্তন হবে। পরাগত কি? অন্তঃস্বরের কারণে আদি স্বর পরিবর্তন হবে। আর মধ্যগত 2 স্বরের কারণে মাঝেরটা পরিবর্তন হবে। আর অনন্য দুটোই চেঞ্জ হবে। এটা হলো অনন্য স্বরসঙ্গতি। এখন আমরা দেখবো এছাড়াও আরেকটা স্বরসঙ্গতি আছে, সেটা হলো তোমার চলিত বাংলা স্বরসঙ্গতি। চলিত বাংলা স্বরসঙ্গতি। হ্যাঁ, এখানে এই শব্দগুলো মুখস্থ মনে রাখবা। যেমন ধরো গিলা, গেলা, গিলা, গেলা, মিঠা, মিঠে, ইচ্ছা, ইচ্ছে। তাহলে তোমার কি হলো? এইগুলো চলিত বাংলা শব্দ। এটা চলিত বাংলা স্বরসঙ্গতির উদাহরণ। পরীক্ষা আসবে নিচের কোনটি চলিত বাংলা স্বরসঙ্গতির উদাহরণ। তো বইয়ের একটা উদাহরণ মনে রাখলে তোমার কমন হয়ে যাবে। তো ধ্বনির পরিবর্তন তোমাকে আগেই বললাম যে এটা 50% মুখস্থ আর 50% বোঝা। কারণ এটা আমি বুঝাই দিলাম, তুমি বুঝলা, বাসায় যে মুখস্থ করবা, নিজের পড়া নিজে ধরবা, নিজেকেই ধরবা, তোমাকে কেউ ধরে দেবে না। যার আগ্রহ আছে সেই পড়তে পারবে, আগ্রহ ছাড়া কেউ পড়তে পারে না। একটা কথা মনে রাখবা যে যার ইচ্ছা অনেক বেশি সে বিদ্যা অর্জন করতে পারে, আর যার টাকা পয়সা খরচ করার ধান্দা কম সে টাকা জমাইতে পারে। গ্রামীণ একটা প্রবাদই আছে যে এঁশকিতে বিদ্যা, কৃপণে ধন। এঁশকি মানে আগ্রহ, যার আগ্রহ বেশি সে বিদ্যা অর্জন করতে পারে, আর যে কৃপণ বেশি সে দ্বন্দ্ব জমাইতে পারে। এখন তুমি দেখো, তোমার যদি আগ্রহ থাকে তাহলে তুমি শিখতে পারবা। তো এই জন্য প্রচুর পড়তে হবে। 9, 10 2 বছর সময়, এই 2 বছর তোমার এটা রিভিশন দিয়া তারপর তুমি এসএসসি পরীক্ষা দিতে যাবে। এক চ্যাপ্টারতে অনলি একটা কোয়েশ্চেন হবে, কোনটা হবে এটা বলা যায় না। তো বলা যায় না, সেজন্য মেইন বইয়ের উদাহরণগুলো মাথায় থাকলে তুমি কমন পাবেই। তো যারা ট্যালেন্ট স্টুডেন্ট, মুখস্থবিদ্যা ভালো, তারাই 30-এ 30 পায়। 30-এ 30 পাওয়া সম্ভব, সব কমন থাকবে। তুমি দেখো সবই কমন থাকবে। তা আমরা স্বরসঙ্গতি পড়ালাম, এখন সমীভবন পড়াবো। দেখো সমীভবনটা হচ্ছে ব্যঞ্জনের প্রভাবে ব্যঞ্জন পরিবর্তন হবে। দেখো সমীভবন, হ্যাঁ, এখানে ব্যঞ্জনের প্রভাবে ব্যঞ্জন পরিবর্তন হবে। যেমন ধরো তোমার বদ যোগ জাত সমান বদজাত। এখানে দেখো এই বর্গীয় জোর কারণে এই দটা বর্গীয় জ হয়ে গেছে, এই বর্গীয় জয়ের কারণে দ বর্গীয় জ হয়ে গেছে। তাহলে এক ব্যঞ্জনের কারণে আরেক ব্যঞ্জন পরিবর্তন হলো, এটা ভিন্ন ব্যঞ্জন। কিন্তু এই ভিন্ন ব্যঞ্জন সমতা লাভ করছে। তো ভিন্ন দুটি ব্যঞ্জন ধ্বনি যখন একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে তখন তাকে সমীভবন বলে। তো স্বরসঙ্গতির মধ্যে স্বরধ্বনির কারণে স্বরধ্বনি চেঞ্জ হবে, আর সমীভবনে ব্যঞ্জনধ্বনির কারণে ব্যঞ্জনধ্বনি পরিবর্তন হবে। এটা আলাদা করে মনে রাখতে হবে। তো এখানে এই যে সমতা লাভ করে পুরাপুরি মিলে কখনো, আবার কখনো পুরাপুরি মিলে না। যেমন ধরো দ আর ধ, এই দুইটা এক ধরতে হবে। এরকম তোমার বর্গীয় জ, ঝ, হ্যাঁ, এই তিনটা এক ধরতে হবে। এক না, কিন্তু ঝ কত 3 জায়গায় আছে, মানে এই জন্য ইকুয়াল, অল্প বিস্তর সমতা লাভ করে, পুরোপুরি কিন্তু মিলে না। যেমন ধরো তোমার ধরো দিলাম হলো এই সমীভবন 3 প্রকার। একটা হচ্ছে প্রগত সমীভবন, প্রগত সমীভবন। এখানে দেখো প্রগত সমীভবনটা হচ্ছে যেমন ধরো তোমার লগ্ন, লগ্ন, লগ ক। তাহলে এখানে এই যে দেখো এই গ এর প্রভাব পড়ছে তোমার কি 9 এর উপর, পরে ন গ হয়ে গেছে। তো এখানে এটা আগে এটা পরে, তো আদি ব্যঞ্জনের পরে প্রভাবে অন্তব্যঞ্জন পরিবর্তন হয়ে সমতা লাভ করছে সমীভবন, এটা হলো প্রগত। তাহলে আদ্য ব্যঞ্জনের কারণে অন্তব্যঞ্জন চেঞ্জ হলে প্রগত সমীভবন। এরপর ধরো পরাগত সমীভবন, পরাগত সমীভবন। এখানে কি হয় দেখো, অন্তব্যঞ্জনের পরেরটার কারণে আগেরটা চেঞ্জ হবে। হ্যাঁ, যেমন ধরো তোমার কাদনা, কান্না, কাদনা হলো কি কান্না।
এখানে লক্ষ্য করো দ আগে ন পরে, তো নয়ের কারণে দটা ন হয়ে গেছে, তাহলে পরের ব্যঞ্জনের কারণে আদি ব্যঞ্জন চেঞ্জ হয়েছে, এটা পরাগত সমীকরণ। মধ্যগত সমীকরণ হয় না। এখানে অনন্য সমীকরণ দেখো, অনন্য বানানটা এরকম, অনন্য অনন্য সমীকরণ। এখানে দেখো যেমন ধরো মোজা, সরি ধরো এখানে একটু দেখো, সত্য স্বচ্ছ, এখানে তো দুইটি চেঞ্জ হয়ে ছ হয়ে গেছে, দুইটি চেঞ্জ হলে অনন্য সমীকরণ হয়। এরকম ধরো বিদ্যা, বিদ্যা, সংস্কৃতে বিদ্যা, প্রাকৃতে বিদ্যা, সংস্কৃতে সত্য, প্রাকৃতে স্বচ্ছ, তাহলে এখানে দুইটা ব্যঞ্জনের চেঞ্জ হয়ে গেল, তাহলে এটি কি হলো? অনন্য সমীকরণ। তাহলে আমরা দেখলাম কি যে সমীকরণ মোট 3 প্রকার, প্রগত, পরাগত, অনন্য। মধ্যগত সমীকরণ হয় না। সমীকরণে কি হয়? ব্যঞ্জনের কারণে ব্যঞ্জন পরিবর্তন হয়। আদ্য ব্যঞ্জনের কারণে অন্ত ব্যঞ্জন পরিবর্তন হলে প্রগত সমীকরণ, আর অন্ত ব্যঞ্জনের কারণে আদ্য ব্যঞ্জন পরিবর্তন হলে পরাগত সমীকরণ, আর আদ্য এবং অন্ত দুটি ব্যঞ্জনই পরস্পর পরিবর্তন হলে অনন্য সমীকরণ। মধ্যগত সমীকরণ হয় না। আচ্ছা, সমীকরণ গেল। এখন দেখো বিষমীকরণ, বিষমীকরণ, হ্যাঁ বিষমীকরণ। বিষমীকরণ হচ্ছে দেখো ধরো লাল, নাল, এনে যে ল ল দুইটা সমান বর্ণ, একটা চেঞ্জ হয়ে গেছে না, এই ল ন হয়ে গেছে। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীকরণ বলে। এই তুমি দেখতেছো যে ল ল, এই দুইটা লর মধ্যে একটা ল চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে ন হয়ে গেছে। এই যে দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীকরণ বলে। যেমন ধরো শরীর, শরীর, হ্যাঁ, এই যে র র, দুইটা র ছিল, একটা র ল হয়ে গেছে। এই যে তাহলে দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীকরণ বলে। হ্যাঁ, সম মানে কি? সমান। এই যে সম মানে হচ্ছে সমান। তাহলে দুইটা সমান বর্ণের একটা যখন পরিবর্তন হয় তখনই বিষমীকরণ হয়। যেমন ধরো তোমার আর মারি, আর মারি, এটা হলো কি আল মারি। এই যে দুইটা র ছিল, একটা র চেঞ্জ হয়ে গেছে। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীকরণ বলে। কি বললাম? যে একই শব্দের মধ্যে দুইটা সমান উচ্চারণের বর্ণ থাকবে, যেখানেই থাকো, প্রথমে মাঝে শেষে, সেটা ফ্যাক্টর না। তো দুইটা বর্ণের মধ্যে, একই রকম দুইটা বর্ণের মধ্যে যখন একটা বর্ণ চেঞ্জ হয়ে যায় তখন এই বিষমীকরণ হয়। এই বিষমীকরণ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু স্টার চিহ্ন দিয়ে রাখো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা পড়ব হচ্ছে এই তোমার ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি দেখো, যেমন ধরো বউ দি দি, বউ দি, এখানে কি হলো যে দি দি পাশাপাশি সমান উচ্চারণের দুইটা ব্যঞ্জন, একটা লোপ পেল। পাশাপাশি থাকতে হবে, হ্যাঁ, পাশাপাশি সম উচ্চারণে দুটি ব্যঞ্জনের একটি লোপ হলেই ব্যঞ্জন চ্যুতি হয়, পাশাপাশি না থাকলে কিন্তু হবে না। যেমন ধরো তোমার বড়, বড় দা দা, বড় দা, এই যে দা দা, এই দুইটা থেকে একটা লোপ পেল, এটা হচ্ছে কি ব্যঞ্জন চ্যুতি। এরকম ধরো ছোট দাদা, ছোট দা দা, ছোট দা, তাহলে দা দা এটা কাটা গেছে। মানে সুরদা এটা পরের স্টেজ, এটা দরকার নেই এখন। বড়দা এটার দরকার নেই। বড় দাদা, বড় দা, অনেকে বদ্দা বলে, বদ্দা দরকার নেই। হ্যাঁ, বৌদি, অনেকে বলে কি বৌদি। তো এই যে বৌদিদি, বৌদি, বৌদি, তো ওই স্টেজের দরকার নেই আমাদের। এই আমরা যে ব্যাকরণটা পড়ি এটা সাধু ভাষার ব্যাকরণ। এখানে তো এই বৌদি, বৌদিদি, বৌদি, এই দুইটা থেকে একটা লোপ পেল, এটাই ব্যঞ্জন চ্যুতি। এই ব্যঞ্জন চ্যুতির একটা নাম আছে, সেটা হলো সমাক্ষর লোপ। সমাক্ষর লোপ। কেন সমাক্ষর লোপ হলো? কারণ সমান অক্ষর থেকে একটা লোপ পেয়েছে, এই জন্য সমাক্ষর লোপ।
তাহলে ব্যঞ্জনচ্যুতি হলো পাশাপাশি দুইটা ব্যঞ্জন থাকবে, একটা লোপ পাবে, এটা হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। আর যেহেতু দুইটা অক্ষর থাকে, অক্ষর মানে এখানে ধ্বনির সমষ্টি, দি, দি এর মধ্যে দুইটা ধ্বনি আছে, এই দুইটা ধ্বনি দি দি, তাহলে দিতে একটা অক্ষর, অক্ষর মানে সিলেবল, এখানে দুই ধ্বনি মিলে একটা অক্ষর হয়। তাহলে এই দুইটা ধ্বনি থেকে এই যে দি এর একটা অক্ষর, দি আরেকটা অক্ষর, এই পাশাপাশি দুইটা অক্ষর একটা লোপ পাইছে, এই জন্যটার নাম সমাক্ষর লোপ। সমযোগ অক্ষর, সমাক্ষর, শব্দের মধ্যে সমান অক্ষর থেকে যখন একটা লোপ পায় তখন তাকে সমাক্ষর লোপ বলে। তাহলে আমরা ব্যঞ্জনচ্যুতির অপর নাম কি? সমাক্ষর লোপ। এটা তোমাদের বোর্ড বইয়ে উল্লেখ নাই, কিন্তু মনে রাখবা, কারণ পরীক্ষায় আসতে পারে, এটা অন্যান্য বইয়ে আছে এটা। আচ্ছা, এখন আমরা অন্তর্হতি পড়বো, লক্ষ্য করো, অন্তর্হতি, 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 অন্তর্হতি দেখো কি, যেমন ধরো ফাল্গুন, 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 এটা হচ্ছে ফাগুন, ফাল্গুন যখন ফাগুন হয় তখন অন্তর্হতি হয়। এইটা ল কাটা গেছে, শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন লোপ পেলে অন্তর্হতি হয়। তো এখানে ফাল্গুনে ফাগুন হয়েছে, এখানে ল কাটা গেল, তাহলে এটা অন্তর্হতি। আর একটা দেখো আলাহিদা, আলাহিদা, আলাদা, এখানে হি কাটা গেল, অন্তর্হতি। এরকম ফলাহার, ফলাহার, ফলার, এখানে কি হা কাটা গেল, এই অন্তর্হতি। অন্তর্হতি অনেক কমন, অন্তর্হতি অনেক কমন, হ্যাঁ, মুখস্থ করতে হবে। তাহলে কি বললাম, যে শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন লোপ পেলে অন্তর্হতি হয়। এটা পাশাপাশি থাকা লাগবে না, কোনো ই না, যে কোনো একটা ধ্বনি লোপ পেলে অন্তর্হতি, শব্দের মধ্যে কোনো একটা ব্যঞ্জন লোপ পেলে অন্তর্হতি। তো এই অন্তর্হতির উদাহরণ বইয়ে কিন্তু মূলত একটাই আছে, আর এই দুইটা একটু ঝামেলা আছে, এটা হকার লোপের মধ্যে চলে যায়। হ্যাঁ, হধ্বনি লোপ পেলে হকার লোপ হয়, এটা হকার লোপ আমরা পরে পড়াই দিব। তবে পরীক্ষা যদি আসে আলাদা, আলাহিদা আলাদা কি অন্তর্হতি দিবা, আসলে উদাহরণ এটা রাইট, বাকি দুইটা রাইট না, অন্তর্হতি গেল। হ্যাঁ, এখন একটু লক্ষ্য করো, আমরা দ্বিত্ব ব্যঞ্জন পড়াবো, দ্বিত্ব ব্যঞ্জন বা বড় দ্বিত্ব। যেমন ধরো তোমার বড়, বড্ড, এখানে কি হলো, বড্ড দুইবার উচ্চারণ হলো, দ্বিত্ব ব্যঞ্জন। শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন দুইবার উচ্চারণ হলে দ্বিত্ব ব্যঞ্জন হয়। যেমন ছোট, ছোট, ছোট্ট, এটা দ্বিত্ব ব্যঞ্জন, এটা ট। শব্দের মধ্যে জোর দেওয়ার জন্য, কিসের জন্য? জোর দেওয়ার জন্য। কোনো ব্যঞ্জন দুইবার উচ্চারণ হলে দ্বিত্ব ব্যঞ্জন হয়। যেমন ধরো আরও দেখো, পাকা, পাকা, পাক্কা, এরকম চাকা, চাক্কা। তাহলে কেন এটা দুইবার বলা? জোর দেওয়ার জন্য। যেমন এখন, 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 এরকম হগল, হগল, হগল। তাহলে শব্দের জোর দেওয়ার জন্য ব্যঞ্জন দুইবার উচ্চারণ করলে কি হয়? দ্বিত্ব ব্যঞ্জন হয় বা বর্ণদ্বিত্ব হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু মনে রাখবে, শব্দে জোর দেওয়ার জন্য বলে আর কি। আর আগের ঠেলা বলে এক্ষণ বেরিয়ে যায়, তো এই যে এক্ষণ খুব জোরে দিল। আবার তোমার হগলে আসবে, হগল মানে কি? সবাই। তাহলে এখানে জোর দেওয়ার জন্য বললো, তাহলে এখানে শব্দে জোর দেওয়ার জন্য ব্যঞ্জন দুইবার উচ্চারণ করার নাম ব্যঞ্জন দ্বিত্ব। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখো, এখন আমরা রকার লোপ, রকার লোপ এটা পড়বো। হ্যাঁ, যেমন ধরো করলো, করলো, এখানে রধ্বনি লোপ পাইছে, শব্দ থেকে রধ্বনি লোপ হলে রকার লোপ হয়। রকার লোপ হলে পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়, এটা কিন্তু মনে রাখতে হবে যে রকার লোপ হলে পরবর্তী ব্যঞ্জন কি হয়? দ্বিত্ব হয়। যেমন ধরো তোমার মরলো, মরলো, মরল, এই যে তোমার র লোপ পাইছে। হ্যাঁ, এরকম দৌড়লো, দৌড়লো, এটা হলো দৌড়ল, এনে র দুইবার উচ্চারণ হয়েছে। হ্যাঁ, এই যে, তাহলে শব্দে জোর দেওয়ার জন্য ব্যঞ্জন যখন শব্দের মধ্যে যখন রধ্বনি লোপ পায় রকার লোপ, আর রকার লোপ হলেই পরবর্তী ব্যঞ্জন ডাবল উচ্চারণ হবে। কি বললাম? রধ্বনি লোপ হলে রকার লোপ, আর রকার লোপ হলে কি? পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব উচ্চারণ হবে। অবজেক্টিভ আসবে যে রকার লোপ হলে পরবর্তী ব্যঞ্জন উচ্চারণ কেমন হয়? উত্তর দ্বিত্ব হয়। আর রকার লোপ কাকে বলে? শব্দের মধ্যে রধ্বনি লোপ পেলে তাকে রকার লোপ বলে।
ওকে। আচ্ছা, রকার লোভ গেল। এই যে প্রত্যেকটা আইটেম আমি কিন্তু মুখস্থ করতে হবে তোমার। আমি তো জানা আছে, আমি বলতেছি, আর তোমার তো জানা নাই, তোমার তো একটু মুখস্থ করতে হবে। আমিও ছোটোকালে পড়ছি এগুলো, 9-10 যখন স্কুলে পড়তাম, সারা ডাবল ব্যাথ নিয়ে আসতো, পড়া দিই তো, না পড়লে দাম পাশায় লাগাই দিত। হ্যাঁ, তো এখন তো আর মাইন্ড নাই, তোমার নিজের তাগিদে পড়বা, আমরা তো মারতে পারি না, কারণ মায়ের না খেলে কিন্তু এটা শেখা হয় না। দেখছি আমরা বাস্তব জীবনে তাই হয়েছে। তোমাদের তো কিছু বলাই যায় না, বাসায় পড়ো না, স্কুলে পড়ো না, তাহলে না পড়লে পারবা কী করে? একটু মুখস্থ করতে হবে এবং নিজেই মাস্টার হইবা, নিজেই ছাত্র হইবা, নিজে পড়বা, আবার নিজে কী করবা, নিজে ধরবা। তো এখন দেখো, এই আমরা যে ধ্বনি পরিবর্তন অনেকগুলো আইটেম পড়ানো হইলো, তো এখন আমরা দেখি একটু অশ্রুতি আর বশ্রুতি পড়বো। দেখো তো, অশ্রুতি, অশ্রুতি আর হচ্ছে বশ্রুতি, অশ্রুতি বশ্রুতি। আচ্ছা, লক্ষ্য করো, এই অন্তঃস্থ উচ্চারণ অয়ের মতো আর বয়ের উচ্চারণ ডাবলুর মতো। ঠিক আছে, কি বললাম? অন্তঃস্থের উচ্চারণ অয়ের মতো, বয়ের উচ্চারণ ডাবলুর মতো। এখন একটু অশ্রুতি বশ্রুতি কি একটু লক্ষ্য করো। যেমন ধরো, মা আমার, এখানে হওয়া উচিত মামার, কিন্তু আমরা বলি কি মায়ামার, মায়া মার। লক্ষ্য করো, এই যে আকারে আকারে আকার হওয়ার কথা, কিন্তু না হয়ে একটা অন্তস্থ আসছে, এটা হলো অশ্রুতি। কি শ্রুতি? অশ্রুতি। তাহলে শব্দের মধ্যে দ্রুত উচ্চারণ করার সময় দুইটা স্বরধ্বনি এক ধ্বনি না হয়ে মাঝখানে একটা অন্তস্থ এসে পড়ে, অন্তস্থ আসলে অশ্রুতি। এখন ধরো মায়ামার, ইংলিশে বানান করো, মায়া, MAYA, মায়া মার। তাই যে মায়া, এখানে কি ওয়াইয়ের উচ্চারণে যায় MAY আসছে, অশ্রুতি। এরকম মনে করো দেওয়া, হ্যাঁ, এই যে দেওয়া, DEWA, দেওয়া, তাহলে ডাব্লু আসছে, এটা বশ্রুতি। তাহলে যদি অন্তস্থ আসে অশ্রুতি আর ব আসলে বশ্রুতি। তুমি এই বাংলা শব্দটাকে ইংলিশে উচ্চারণ করা, যদি ওয়াই আসে অশ্রুতি বলবা, আর ব আসলে বশ্রুতি বলবা। এটা বোঝার ভালো উপায়, এছাড়া উপায় নেই। মায়ামারটাও অশ্রুতি আর সব বশ্রুতি, বইয়ে যে কোটা আছে, নেওয়া দেওয়া। হ্যাঁ, আচ্ছা, তারপর আর কি বাকি আছে একটু লক্ষ্য করো তো। সবই তো আমরা পড়ালাম, অবিশ্রুতি বাকি রয়েছে। লক্ষ্য করো, কি অবিশ্রুতি। অবিশ্রুতি খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? অবিশ্রুতি, অবিশ্রুতি কি? অবিশ্রুতি কিন্তু অপনিহিতি হওয়ার পরে হয়, অপনিহিতি না হলে অবিশ্রুতি হয় না। যেমন ধরো, আজি, আইজ, এই যে আজি আইজ হলো, এটা কিন্তু অপনিহিতি। কীভাবে? যে পরে ছিল, আগে আসছে, ই ছিল জয়ের পরে, কিন্তু আইজ জয় আগে আসছে, জয়ের আগে আসছে, তাহলে এটা অপনিহিতি। তা আজি আইজ, এটা অপনিহিতি। এখন মনে করো, অপনিহিতি যখন আমরা করব, তখন যেমন ধরো অপনিহিতি দুইটা সংজ্ঞা, তো একটা সংজ্ঞা হলো পরেরটা আগে আসবে, আরেকটা হলো বিপর্যস্ত স্বরধ্বনি হয়। যেমন ধরো তোমার রাখিয়া, রাখিয়া, রাখ্যা, রাখিয়া রাখ্যা। এই যে একটা হচ্ছে কি এটা এইভাবে লেখা যায়, এরকম। হ্যাঁ, এটা বিপর্যস্ত স্বরধ্বনি। তো আমরা যখন অপনিহিতি করি, তখন একটা বিপর্যস্ত স্বরধ্বনি আসে। কি স্বরধ্বনি? বিপর্যস্ত, মানে বাঁকা উচ্চারণ। তো অপনিহিতির ফলে বিপর্যস্ত স্বরধ্বনি যখন আসে, তখন দেখো কি হয়। যেমন ধরো এখানে এই তোমার কোরিয়া, একটু লক্ষ্য করো, কোরিয়া, কইরা, এখন করি হলো অবিশ্রুতি, বুঝছো? এই যে আমি যখন অপনিহিতি করলাম, একটা বিপর্যস্ত স্বরধ্বনি আসছে। হ্যাঁ, এখানে দেখো, এই কয়ের সাথে ছিল অ, আর এই কয়ের সাথে অ ছিল, এখানে আনলাম, আর এই রস্যই, আর এখানে র, আর এখানে এই জফল আকার। জফল আকার মানে এটা বিপর্যস্ত স্বরধ্বনি। তো ই মিলে কি হয়? এ। তো এটার সাথে এটার মিল আছে, এটা এটা পুরাপুরি মিলে না। এই পুরাপুরি মিলানোর জন্য আমি কি করব? দেখো, এই কয়ের ক, এটাকে এটার মতো করে ফেলবো। তো এই রয়ের র আর এটাকে এটার মতো করে ফেললে করে হয়। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াইলো? যে আমরা যখন অপনিহিতি করব, একটা বিপর্যস্ত স্বরধ্বনি আসবে, সে বিপর্যস্ত স্বরধ্বনি এই পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলবে, পুরাপুরি মিলবে না। এই পুরাপুরি মিলানোর জন্য এই পরের ধ্বনিটাকে আগের ধ্বনির মতো করে ফেলবো। তাহলে অপনিহিতির ফলে বিপর্যস্ত স্বরধ্বনি এই পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং এই পরবর্তী স্বরধ্বনি তদ অনুসারে, মানে এটা অনুসারে পরিবর্তন হলে তাকে অবিশ্রুতি বলে। আবার কি বললাম? আমরা যখন অপনিহিতি করব, একটা বিপর্যস্ত স্বরধ্বনি আসবে,
এটা আগের স্বরধ্বনির সাথে কিছুটা মিলবে, পুরা মিলানোর জন্য পরেরটাকে আগেরটার মতো করে ফেললাম, তাহলে এ হয়ে গেছে এ এর মতোই করে। তো অপিনিহিতির ফলে বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং পরবর্তী স্বরধ্বনি তদনুসারে পরিবর্তন হলে তাকে কি বলে? অবিশ্রুতি বলে। ওকে, যেমন ফাটিয়া, ফাইটিয়া, কাটিয়া, কাটিয়া, কাইটিয়া। মেন কথা হলো সাধুকে চলিত করলে তোমার অবিশ্রুতি হয়ে যাবে। যেমন বলিয়া, বলে, চলিয়া, চলে। এখন বলিয়া, বললা, বলে, ফেলিয়া, ফেললা, ফেলে, দেখিয়া, দেখা, দেখে, রাখিয়া, রাখিয়া, রেখে, মারিয়া, মাইরা, মেরে, ফাটিয়া, ফাইটিয়া, ফেটে, মাখিয়া, মাখিয়া, মেখে। তা সাধুকে চলিত করলে অবিশ্রুতি হবে। আর পরীক্ষায় যদি তোমার কোশ্চেনটা আসবে এরকম, করিয়া যদি করি হয় কি? অবিশ্রুতি। আর করিয়া যদি কইরা হয় তাহলে অপিনিহিতি। তাহলে করিয়া এর দেওয়া থাকবে এরকম, করিয়া, কইরা, অপিনিহিতি। আবার করিয়া, করে কি? অবিশ্রুতি। নিচের কোনটি অবিশ্রুতির উদাহরণ? এই কোশ্চেনটা আসবে, 3টা স্টার দাও। অবিশ্রুতির মধ্যে 3 স্টার দিয়ে রাখো। 3 স্টার মানে পরীক্ষা আসবে, বুঝছো? যেমন ধরো তোমার এই মাছুয়া, মাছুয়া, মাউছুয়া, মেছো। মেছো হচ্ছে জেলে, হ্যাঁ। এই যে এটা অপিনিহিতি, এটা অবিশ্রুতি। এরকম জালুয়া, জালুয়া, জাউলুয়া, জেলে। জেলে হলো অবিশ্রুতি। এই যে জালুয়া, জেলে অবিশ্রুতি। মাসুয়া, মেসো, অবিশ্রুতি। মেসো মানে জেলে, এই জেলে তো জেলে, মাছ ধরেছে। তাহলে অবিশ্রুতি ক্লিয়ার। তাহলে কি কি আইটেম পড়লাম একটু আমরা এই ক্লাসে? কি কি শিখলাম দেখো? আমরা ধ্বনির পরিবর্তন পড়লাম। ধ্বনির পরিবর্তন কি পড়লাম? প্রথমে স্বরাগম, তারপরে কি? স্বরলোপ বা সম্প্রকর্ষ, এরপর কি? সমীভবন, তারপর কি? স্বরসঙ্গতি, তারপর কি? ধ্বনি বিপর্যয়, তারপর কি? রকার লোপ, তারপর কি? অবিশ্রুতি। এভাবে 18টা আইটেম তোমার বইয়ে দেওয়া আছে। আমি সবকটি পড়াইছি, লক্ষ্য করো। আমি বই ছাড়া পড়ালেও বই সব হয়ে গেছে। এখন কালকে আগামী ক্লাসে এটা মুখস্থ করবা, বাসায় বসে নিজেই নিজেকে ধরবা, এবং আগামী ক্লাসে 30 মার্কের পরীক্ষা হবে। এখানে সময় দেবো অনলি 5 মিনিট। এই 5 মিনিটে যে পারবে 5 মিনিটে পারবে, যে পারবে না 1 ঘন্টা পারবে না। এটা ফুল মুখস্থ করে প্রত্যেকটা উদাহরণ মুখস্থ করবা। মুখস্থ করে আমি যে লেকচার শিট দিয়েছি এটার মধ্যে মডেল কোশ্চেন আছে, দেখবা বিগত 92 সাল থেকে 2020 পর্যন্ত যত কোশ্চেন আছে সব এটার মধ্যে দেওয়া আছে লেকচার শিটের মধ্যে। সবগুলো তুমি আগে মুখস্থ করে পরে নিজে ওইগুলো সলভ করবা, হ্যাঁ, পেন্সিল দিয়ে সলভ করবা। পরে এখানে নিয়ে আসবা, আমি উত্তর বলবো, তো মিলিয়ে নিবা, তাহলে তোমার কি হবে? সব পারবে। তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। সবাই ভালো থেকো, আগামী দিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।